প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এর অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে তোলপাড় চলছে দেশে, অনেক ঘটনাই ঘটেছে। আপনার কাছে প্রশ্ন হলো যে চিন্ময় দাসের গ্রেপ্তারের পর দিল্লির বিবৃতির জবাবে ঢাকা যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর সবচেয়ে উল্লেখযোগ্য কোনো কিছু যদি বলি, যে কেউ যদি আমাকে বলেন যে একটা উল্লেখযোগ্য ব্যাপার বলেন, আমার এক বাক্যে উত্তর হবে উনি দায়িত্বে আসার পর আমরা আমাদেরকে একটা সার্বভৌম রাষ্ট্র এবং জাতি হিসাবে দেখতে পাচ্ছি। একটা মাত্র যদি পরিবর্তন বেছে নিতে বলেন, দীর্ঘ 15 বছর আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি, আমাদের মনে হয় নাই বাংলাদেশকে আরেকটা দেশের একটা করদ রাজ্য বা একটা কলোনির মতো মনে হয়েছে। ভারত যা করবে, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, ভারত যা চাইবেই তাই দিয়ে দেব, এবং একটা মাত্র ট্রেড অফ হচ্ছে আমাকে ক্ষমতায় রাখো, এরপর যা ইচ্ছা সে করতে পারে, আমাদেরকে নিয়ে যা ইচ্ছা বলবে, যা ইচ্ছা চাইবে, আমাদের অধিকার দেবে না, আমাদেরকে গুলি করে মারবে। সেই জায়গায় ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের আগেও প্যারিসে বসে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানেও তিনি খুব মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলেছেন। এখন খুব রেভলিউশনারি কথা কি উনি বলেছেন আমি অনেক সময় বলি, মোটেই না, খুব স্বাভাবিক সাধারণ কথা। একটা সার্বভৌম দেশের সরকার প্রধান যেভাবে কথা বলে এমনটি বলা উচিত, এমনটি বলে, খুব বেসিক। আপনি আমার সীমান্তে মানুষ পারবেন, আমি স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করব না। আপনি আমাকে বাংলাদেশিদেরকে নিয়ে ভারতে অনুপ্রবেশ করে ভারত শেষ করে ফেলছে, আগে আপনি ঘুণ পোকা বলেছিলেন, এখন আপনি বলছেন আমাদেরকে ঝুলিয়ে সোজা করবেন, আমি কিছু বলবো না। আপনি আমাদের পূজার সময় ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন, আমি কিছু বলবো না। ঠিক একইভাবে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ ব্যাপার, এই অভ্যন্তরীণ ব্যাপার কথাটা আমি ব্যবহার করতে চাই কারণ ভারতের কাছ থেকে না আমরা অনেক শুনেছি। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, গুম হয়, অবৈধভাবে ক্ষমতায় থাকে, ভোট চুরি করে, রাতে ভোট হয়। ভারতের যে কোনো মন্ত্রী, সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন তাকে জিজ্ঞেস করেন অভ্যন্তরীণ ব্যাপার, সবসময় একই কথা বলতো। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা কথা বলছেন, মানে এই দেশের হিন্দুদেরকে নিয়ে ভারতের কনসার্ন। বর্তমান পৃথিবী আইসোলেটেড না, আমাদের মানবাধিকার লঙ্ঘন হলে ভারত না, দুনিয়ার যে কেউ কথা বলতে পারে। অবশ্য এখানে বলা দরকার আমরাও পারি, কিন্তু ওরা স্পেসিফিকলি বিশেষ কিছু ইস্যুতে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের দেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি অন্যায় নিপীড়নের শিকার হয়, আমরা জনগণ আছি, হিন্দুরা কিন্তু আমাদের ভাই বোন। এই রাষ্ট্রের আমি আপনি যতটুকু নাগরিক, আমি আপনি যতটুকু মালিক, হিন্দু ভাই বোনরা ঠিক একই পরিমাণ মালিক। সুতরাং তাদের রাইটের আঘাত হলে তারা লড়াই করবেন, আমরাও লড়াই করব। ভারতীয় অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলতে এসেছে এবং রাইটলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা জানিয়ে দিয়েছে, সাথে যোগ করেছে এই ধরনের স্টেটমেন্ট আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে এক্সপেকটেশন আছে সেটার পক্ষে অন্তরায়। খুবই সঠিক কথা। এবং তারা বাংলাদেশের কাছে কোনো ক্ল্যারিফিকেশনও কি চেয়েছিল? তারা কিন্তু স্টেটমেন্টে লিখতে পারতো বা পার্সোনালি বলতে পারতো, আমরা জানতে চাই ভারত কিভাবে জানে জনাব চিন্ময় ভয়ঙ্কর কোনো অপরাধের সাথে বা অপরাধের পরিকল্পনার সাথে জড়িত না, কিভাবে জানে সে? কিন্তু সে চোখ বন্ধ করে একটা স্টেটমেন্ট দিয়ে দিল, বিশেষ করে তার যে রাজনীতি, হিন্দুত্ববাদী রাজনীতি, সেটাকে নিশ্চিত করার জন্য। সুতরাং এই স্টেটমেন্টটা অসাধারণ, এবং এটা অসাধারণ বলছে আগের সাথে তুলনা করে, কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে এটাই হওয়ার কথা ছিল। আরেকটা বিষয় অবাক লেগেছে ডক্টর জাহিদ, সেটি হলো চিন্ময় দাসের মুক্তির ব্যাপারে ভারত যাতে হস্তক্ষেপ করে সে ব্যাপারে ইসকন একটা বিবৃতি দিয়েছে। এটা কি করে সম্ভব? এটা ফানি, ইটস ভেরি ফানি। ইসকন হচ্ছে আমেরিকায় রেজিস্টার্ড একটা সংগঠন, ওটা আমেরিকা থেকে পরে ভারতে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। তারা তাদের অফিসিয়াল স্টেটমেন্টে দুটো জিনিস দাবি করেছে। প্রথমটা হচ্ছে তাদের জনাব চিন্ময়কে তারা বলছেন যে তিনি ইসকনের ওয়ান অফ দ্য লিডার্স, অথচ চিন্ময় জুলাই মাসে বহিষ্কৃত হয়েছেন তার সংগঠন থেকে, শেখ হাসিনার সময়, কিন্তু এটা রিসেন্ট কোনো সময়ও না। তো তাহলে যিনি বহিষ্কৃত হয়েছেন তাকে আপনি লিডার হিসাবে দাবি করেন কিভাবে? এক। দুই হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে তারা ভারতকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকারের সাথে, সরকারকে চাপ দিয়ে এটা নিয়ে ব্যবস্থা করার জন্য। তাতে আমরা আসলে খুব ভালোভাবে বুঝতে পারি, আমি মনে করি খুব চালাক মনে হচ্ছিল, কিন্তু ইসকন এটা করার মাধ্যমে একটা ডিজাস্টার বা ভুল করলো। সে প্রমাণ করে দিল সে আসলে ভারতের হিন্দুত্ববাদীদেরই একটা এক্সটেনশন, না হলে তো সে এভাবে বলতো না, বলার কথা ছিল না। ইসকন নিজে একটা সংগঠন, সে যদি মনে করে তার সংগঠনের কেউ, আবারও বলছি তাই সে বহিষ্কৃত, যদি মনেও করে সে কিন্তু পরের প্যারাগ্রাফে সে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে, সেটা পারে, কিন্তু সে ভারতকে বলছে। সো আমরা যে ধারণাটা করছিলাম আসলে এগুলো প্রত্যেকটাই হিন্দুত্ববাদী প্রতিষ্ঠান এবং এগুলো ভারতের
বিজেপি আরএসএস এর সফট পাওয়ার, ঠিক সেটাই আমরা দেখলাম, প্রমাণ করলো, এবং আমরা অবাক হই, কিন্তু আমরা ধারণা যা করছিলাম তার সাথে আসলে মেলে। তারা ভুল করেছে এবং আমাদের সরকারের উচিত হবে ইসকনের এই স্টেটমেন্ট এবং তাদের যাবতীয় কর্মকাণ্ড ওই ব্যাকগ্রাউন্ডের আলোকেই দেখা। ডক্টর জয়, চট্টগ্রাম আদালতে যে নৃশংস ঘটনা ঘটছে তা চরম একটি ঘটনা। সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে কিন্তু এখন মানুষ মনে করছে। জি, এবং আপনি জানেন যে সাইফুল ইসলামের নাম উল্লেখ না করে বলা হচ্ছে নিহত আইনজীবী একজন হিন্দু। এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, নানা হুমকিও দেওয়া হচ্ছে। একদম। প্রশ্ন হলো, কেন হিন্দু নেতারা সংঘাতের পথকেই বেছে নিতে চাইছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু সেন্সিটিভও, কিন্তু আমরা একটু খোলামেলা কথা বলবো, কারণ এটা বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণ বলতে আমি শুধু মুসলিম বলছি না, হিন্দু জনগণ সহ সবার স্বার্থের সাথে জড়িত। হিন্দু জাগরণী জোটের যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন জনাব সুমন অবিশ্বাস্যভাবে এই কথাটা দাবি করেছেন যে তাকে হিন্দু লয়ার মনে করে খুন করা হয়েছে। মানে একটা মানুষ খুন হলেন, প্রকাশ্য দিবালোকে খুন হলেন, তার খুনটাকেও তারা স্বীকৃতি দিচ্ছে না। আমি তো বলছি না বা আমরা দায়ী করছি না যেখানে সাধারণ হিন্দু কোনো মানুষ তাকে খুন করেছে। আমি মনে করি না সাধারণ কোনো হিন্দু মানুষ এই খুন করতে পারে। এটা পরিকল্পিত। কি পরিকল্পনা আমরা অনেকেই ধারণা করছি, আমি আসবো সেই জায়গায়। তিনি এটা অস্বীকার করলেন। নট অনলি দ্যাট, কোনো একটা ঘটনা চক্রে রয়টার্স একটা ডিসইনফরমেশনও ছড়িয়েছিল যেখানে একজন পুলিশ অফিসারের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে তিনি আসলে জনাব চিন্ময়ের লয়ার ছিলেন। সো ন্যারেটিভটা হচ্ছে চিন্ময়ের লয়ার থাকার কারণে এগেইন মুসলমানরাই তাকে হত্যা করেছে। সো এই ডিসইনফরমেশনগুলো চলছে, মানে এটাই আশঙ্কার জায়গা। সেটা হলো সমস্যা যদি আপনি স্বীকার না করেন সেটা সমাধান হবে না। আপনি যখন একই রকম ডিসইনফরমেশন ছড়ান তখন আমাদের সন্দেহ আসবে। নট অনলি দ্যাট, এই ঘটনা ঘটার পর উচিত ছিল অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং এই কর্মসূচিগুলো একটু সতর্ক থাকা, একটু না যাওয়া এই কর্মসূচিগুলোতে। কারণ তাদের যে দাবি 8 দফা, এটা তো কোনো অ্যাকিউট দাবি না, এটা পুরনো দাবি। এটা শেখ হাসিনাও মানেননি। তো আমি বলছি না তাদের সব দাবি অযৌক্তিক, কিন্তু এটার জন্য এখনই মুভ করবেন। তারা কিন্তু আজকে সময় দিয়েছেন, আজকের মানে গতকাল সময় দিয়েছেন যে বুধবারের মধ্যে যদি তাকে জামিন দেয়া না হয় তাহলে তারা লং মার্চ করবেন তার কারাগার অভিমুখে। তার মানে তারা কিন্তু এই মাঠে থাকা এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এসব কারণেই আসলে এই ধারণা ভিত্তি পাচ্ছে ধীরে ধীরে যে তারা আসলে কারো না কারো পারপাস বা এজেন্ডা সার্ভ করছেন। আপনার তো উদ্দেশ্য সমাধান, যদি তাই হয়ে থাকে আপনি প্রধান উপদেষ্টার সাথে কি দেখা করতে চেষ্টা করেছেন? দেখা করুন, দাবিগুলো জানান, সময় দিন। সব দাবি এখনই মানা যাবে না, বা অন্যান্য সবার সাথে বসুন, সভা করুন, আপনি পত্রিকায় লিখুন, নানান রকম অপশন আছে। আপনার এই দাবিগুলোর পক্ষে যৌক্তিকতা তৈরি করুন। সেটা না করে মাঠে থেকে এখন একটা কেওটিক সিচুয়েশনে তো করছেন। এটা এখন তো না, হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঢাকাতেই নামা হয়েছিল সরকার ক্ষমতায় আসার 10-12-15 দিনের মধ্যেই। সেই কারণে আমরা ধারণা করতে পারি যে নেতারা অন্তত কারো না কারো দ্বারা মিসগাইডেড হচ্ছেন বা গাইডেড হচ্ছেন, হয়ে তারা করছেন এবং সাধারণ হিন্দুদের ইমোশনকে পুঁজি করে, তাদেরকে ব্যবহার করে তারা তাদের ভেস্টেড ইন্টারেস্ট সার্ভ করতে চাইছেন। এবং ইন্টারেস্টিংলি আমি ফেসবুকে বেশ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে এই কথাগুলোই বলতে দেখেছি যে হিন্দু সম্প্রদায়কে জিম্মি করে এটা করছে তারা। বাংলাদেশের মাটিতে আরএসএস বা আর কারো কোনো রকম হিন্দুত্ববাদীদের কোনো রকম কোনো কর্মকাণ্ড হতে দিতে চান না। বেশ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই কথা বলেছেন। কিন্তু এটা এখন স্পষ্ট যে হিন্দু নেতারা সাধারণ হিন্দুদের ব্যবহার করতে চাইছে। নিশ্চয়ই। এবং ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী যে বিজেপি রয়েছে এবং পতিত আওয়ামী লীগের পক্ষে তারা নেমেছে, এটা অনেকেই বলছেন। আর সব কিছু যে পরিকল্পিত সেটা কিন্তু এখন মানে স্পষ্ট। আর সাধারণ হিন্দুদের ব্যাপারে সচেতন সোচ্চার হওয়া প্রয়োজন বলে অনেকে মনে করেন। আপনি যখনই দেশে কোথাও কোনো সোকল্ড কর্মসূচি পালন করছেন তার মধ্যে তো আওয়ামী লীগ ঢুকে পড়ছে। যেখানেই ব্যাটারি রিক্সা চালকরা কিছু করছে ওখানে ঢুকে পড়ছে। দুটো কলেজের মধ্যে ঝামেলা হয়েছে, এটা অলরেডি আমাদের সামনে তথ্য আছে। এমনকি আদালত প্রাঙ্গণে প্রচুর আওয়ামী লীগের পান্ডা ক্যাডাররা ছিল। তো এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে আপনি তাদের জন্য এরকম একটা গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন। আমরা তো এই দাবি করতেই পারি, বিশেষ করে যখন একটা সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ফলে এটা অস্বাভাবিক না মোটেও, আপনি আসলে ব্যবহার করছেন। এবং ব্যবহার কেন হবে? আমরা শেখ হাসিনাকে একটার পর একটা ফোন কলে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য সিরিয়াসলি আহ্বান জানাচ্ছেন, পথ বাতলে দিচ্ছেন। ট্রাম্পের ছবি নিয়ে কি করতে হবে না হবে, বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা উনি ওনার একটা অডিওতে বলছেন। উনি সবার হিসাব রাখতে বলছেন, উনি এসে দেখে নেবেন সবাইকে। সো সেই প্রেক্ষাপট সাথে ভারতও আমাদের সাথে যে ধরনের আচরণ করছে, শুধু ভারতের মিডিয়া না, ভারতের সরকারও সরকারিভাবে এই ধরনের আচরণ করছে। সব কিছু যদি আমরা একত্র করি এটা খুব ক্লিয়ার যে নেতারা অন্তত এই কাজটা করছেন। এই কারণে আমি আমাদের হিন্দু ভাই বোনদের, সাধারণ হিন্দু ভাই বোনদেরকে আমি এই কথা বলতে চাই যে আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ আছে, যে ঘটনাটা বাংলাদেশে ঘটলো ঠিক
উল্টো ঘটনাটা যদি ভারতে ঘটতো, কয়েকজন বা একটা দলের মুসলিম মিলে একজন হিন্দুকে এভাবে হত্যা করেছে, ভারতে কি হতো? দুদিন পার হলো, এই আমরা কথা বলছি, আমি বাংলাদেশের কোথাও মেজর হামলা দূরে থাকুক, ছোটোখাটো কোনো ঘটনাও ঘটতে দেখিনি। মানে এই দেশের মানুষ কত টলারেন্ট, কত চমৎকার। আমাদের হিন্দু ভাই বোনদের এগুলো নোটিস করা দরকার। সো তাদের বোঝা দরকার যে আমাদের এই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যদি বিভেদ তৈরি হয়, মুসলিমদেরও লাভ নেই, হিন্দু সম্প্রদায়ের মানুষের লাভ নেই, দেশের লাভ নেই। হাতে গোনা কিছু মানুষের লাভ আছে, তাদের যে নেতা আছে তারা টাকা খেয়েছে বা তাদের স্বার্থ আছে, লাভ আছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার, লাভ আছে ভারতের। এখন তাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে, তারা কি করবেন। আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু বারবার প্রমাণ করেছে এদেশ একটি চমৎকার অসাম্প্রদায়িক একটি দেশ। এক্স্যাক্টলি। কারণ আমাদের পাশের প্রতিবেশী প্রতিদিন ঘটনা ঘটছে। আপনি জানেন ৩-৪ দিন আগেও কিন্তু একটা মসজিদকে কেন্দ্র করে 4 জন মুসলমান কিন্তু গুলি করে মেরে ফেলা হয়েছে। এই বিষয়টি তাদের দৃষ্টি দেওয়া নিশ্চয়ই দরকার, খুব দরকার। এবং একটা কথা, এটা আমাদের ভয়েরও জায়গা। মানে বিজেপির মতো একটা সরকার যখন ভারতে ক্ষমতায় থাকে, যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে, এগুলোর কিন্তু রিয়াকশন, এটার এক ধরনের ব্যাকল্যাশ বাংলাদেশেও তৈরি হওয়ার সম্ভাবনা খুবই সিরিয়াসলি থাকে। কিন্তু আমরা দেখছি মানুষ কিন্তু টলারেন্ট আছে, এবং এই বিজেপির এই কাণ্ডগুলোর কারণেই আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরও এই বিপদগুলো বোঝা দরকার। সুতরাং কারো কোনো উস্কানির ফাঁদে পা দেয়া কোনোভাবেই উচিত না। একজন হিন্দু ভদ্রলোকের একটা স্ট্যাটাস আমি উল্লেখ করতে চাই ফেসবুকে, খুব চমৎকার বলেছেন, চেটে খাওয়া হিন্দুদের কারণে খেটে খাওয়া হিন্দুরা বিপদে পড়বেন। এর চেয়ে সুন্দর কোনো কথা হতে পারে না। সো আর সব হিন্দু ভাই বোনরা তার জায়গা থেকে পরিশ্রম করে জীবিকা অর্জন করেন, বংশ পরম্পরায় তারা আছেন। ইভেন জনাব চিন্ময়ের একটা জনসভায় উনি রংপুরে অত্যন্ত আক্রমণাত্মক, উনি গৃহযুদ্ধের ইঙ্গিতের মতো কথা বলেছেন যে সিরিয়া, লিবিয়া, ইরাকের মতো হয়ে যাবে বাংলাদেশ, এসব বলছেন। কিন্তু ওখানেই জনাব চিন্ময় একটা কথা বলেছেন যেটাকে আমি সঠিক বলে মনে করি, সেটা হচ্ছে এটা আমার দেশ, এখানকার মাটি ছেড়ে আমরা যাব না, মাটি কামড়ে পড়ে থাকবো। আমিও আসলে আমাদের হিন্দু ভাই বোনদেরকে ঠিক এই কথাটাই বলি, এটা আপনার দেশ। কোথাও যদি কোনো সমস্যা হয়, সংখ্যালঘুদের এই অঞ্চলে কিছু সমস্যা হওয়ার প্রবণতা আছে, হিস্ট্রিও আছে। যেমন আমরা উদাহরণ যদি দেই, বাংলাদেশের পুলিশ চিফ হিন্দুদের জমি দখল করেছে, নামমাত্র মূল্যে কিনে নিয়েছে শেখ হাসিনার সময়, বেনজির আহমেদ। সো এসব ঘটনা আছে, আগেও ঘটনা ঘটেছে, কিন্তু মাটি কামড়ে পড়ে থাকতে হবে। ভারত সিটিজেনশিপ দেবে বলে ভারতে চলে যাব না, এই মাটিতে থাকবে। এবং ওনাদের এই ফাইটে, ন্যায্য ফাইটে কিন্তু আমরা থাকবই। মানে আমরা কোনো রকম কোনো ডিফারেন্স তৈরি করব না। এই যে ছাত্ররা আন্দোলন করলো, বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছে, বা একটা ডেমোক্রেসি মানেই তাই, একটা রিপাবলিক মানেই তাই, ও একটা রাষ্ট্র, ও নাগরিক, এর বাইরে আর কোনো পরিচয় দেখবে না। ও ধর্মের দিক থেকে সংখ্যালঘু না, ও এথনিসিটির দিক থেকে ও চাকমা, মারমা না সাঁওতাল দেখবে না, ও ভাষাগত, ও কি উর্দুভাষী না, ও জাস্ট দেখবো আমার নাগরিক, ওর জন্য সব অধিকার, এবং সেই অধিকার সবার পক্ষে। হিন্দুদের তো বিরাট সংখ্যা, কিছু কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, কয়েক হাজার মানুষ আছে, আমরা কয়েক হাজার মানুষেরও তো অধিকারের পক্ষে দাঁড়াতে চাই, দাঁড়াবো। সো এই লড়াইটা আমাদের সবার, তারাও মাটি কামড়ে পড়ে থাকবেন, এবং আমরাও নিশ্চিত করব বাংলাদেশ এদের সবার অধিকার নিশ্চিত করবে। ডক্টর জাহেদ, আপনি নিশ্চয়ই জানেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে 9 জন সংখ্যালঘু কিন্তু নিহত হয়েছেন। জি। এর মানে হলো এই দেশকে নিজের দেশ মনে করার লোক কিন্তু রয়েছে। অবশ্যই। তবে এখানে একটা খুব ফাঁকি আছে, খুব ইন্টারেস্টিং। এই 9 জন যে মারা গেছে, এই 9 জনের তথ্য ব্যবহার করে ভারত চেষ্টা করেছে টু শো যে কমিউনাল ভায়োলেন্সে 9 জন মারা গেছে, এবং আমাদের দেশের তাদের কতগুলো সংগঠনও এদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে। খুব বিখ্যাত একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পোর্টাল নেত্র নিউজ, তারা এই 9টা কেস টু কেস তারা ইনভেস্টিগেট করে দেখিয়েছে, একটাও কমিউনাল না। মানে আমরা হিন্দুদের উপরে আক্রমণ হয়নি বলছি না, আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন না, বলছেন হয়েছে, কিছু ক্ষেত্রে হয়েছে, এবং একটা হওয়াও আমরা সমর্থন করি না। কিন্তু এগুলো সাম্প্রদায়িক কারণে না। এটা ভারতের মতো না যে তুমি গরুর মাংস খেয়েছো, তোমাকে আমি পিটিয়ে মেরে ফেলবো, তুমি জয় শ্রীরাম বলো নাই তাই তোমাকে আমি পেটাবো, মুসলিম হয়েছে তো কি হয়েছে। এগুলো তারা আওয়ামী লীগ বলে হয়েছে। সো এই জিনিসটাও খুবই জরুরি কথা। 9 জন কিন্তু মারা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে থাকার জন্য শুধু না, আমাদের রাস্তায় প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দেয় ধরনের এক ধরনের আলাপ আছে, সেটা আমরা ভেঙে যেতে দেখছি। আমাদের গুরুত্বপূর্ণ সমন্বয়ক 2-3 জন খুবই লিডিং রোল প্লে করেছেন, তারা এই ধরনের মন্তব্য করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ একজন লিডারকে, হিন্দু লিডারকে আমি দেখেছি তাদের এই জনাব চিন্ময়ের ঘটনার পর অত্যন্ত টাফ ভাষায় ভারতের এই সাম্রাজ্যবাদী আচরণের প্রতিবাদ করছেন। ডক্টর জাহিদ, একটা অদ্ভুত ব্যাপার, 47-এর পরে
ভারতে কত সংখ্যক দাঙ্গা হয়েছে, আর ৭১-এর পরে বাংলাদেশে কি পরিমাণ দাঙ্গা হয়েছে, তুল্যমূল্য বিচার করার কি সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। বাংলাদেশে সেই অর্থে মানুষের কোনো দাঙ্গা আসলে আজ পর্যন্ত হয়েছে বলে আমি দাঙ্গা বলতে যেভাবে বোঝাই আমরা, কিছু হামলার ঘটনা ঘটে এবং সেটি হয়েছে ভারতের কারণে, ভারতের কারণে, যেমন বাবরি মসজিদের সময় একটু ওয়াইড স্প্রেড হয়েছে। এছাড়া দু একটা ক্ষেত্রে ওই যে স্ট্যাটাসকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটেছে, ম্যাসিভ স্কেলে না। তবে এটাকেও আমি দাঙ্গা কিন্তু হয়নি, দাঙ্গা বলতে যে শব্দটা একদম বোঝায় না, দাঙ্গা হয়নি, কিছু হামলার ঘটনা ঘটেছে এবং এটাকে আমি খুব রাইটলি আইডেন্টিফাই করেছেন মিস্টার বদরুদ্দিন উমর। আমি স্মৃতি থেকে বলছি, তার একটা ইন্টারভিউতে তিনি বলেছেন বাংলাদেশে আসলে সাম্প্রদায়িক হামলাও হয়নি। আমি বিশ্বাস করি একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক লুটপাট করতে চায়, সুতরাং ও হামলা করছে আসলে হিন্দুদের বাড়ি থেকে কিছু লুটপাট করতে চাই বা মন্দির থেকে কিছু লুটপাট করতে চাই। হামলাটা এই কারণে হচ্ছে না যে ও হিন্দু। বদরুদ্দিন উমর বলছেন, উনি অনেকগুলো অবজার্ভ করে বলছেন, আমার কাছেও ব্যাপারটা সঠিক মনে হয়। সেই অর্থে যদি বলি বাংলাদেশে সাম্প্রদায়িক কারণেও হামলা আসলে সেই অর্থে হয়নি, যেটা ভারতে হয়। ভারতে তো মুসলিম বাদ দেন, বিজেপি দলিতদেরকে, দলিতরা তো টেকনিক্যালি তাদের কাস্ট নাই, তাদের বর্ণ নাই, তারা 4 বর্ণের বাইরে, অচ্ছুত, তাও ওদের 22 থেকে 25 কোটি মানুষ আছে, তাদেরকেও তো তারা একইভাবে তাদের অবস্থা মুসলমানদের চেয়েও খারাপ এবং তাদেরকে আর একইভাবে নিপীড়ন করে তারা। আমার মনে আছে দলিতদের একটা অংশ তো মুচি চামড়া ট্যান করে, গরু মারা গেছে ওটার চামড়া ছাড়াতে গেছে, হাতে নাতে ধরেছে, পিটিয়ে মেরে ফেলেছে, এসব ঘটনা ঘটেছে তো ওখানে। একইভাবে দলিতদের কেউ যখন বিফ খেতে গেছে, বিফ পাওয়া গেছে কাছে, তারাও শিকার হয়েছে ওসবের। সো এই হচ্ছে মূল ব্যাপারটা। সেই তুলনায় বাংলাদেশে এটা হয় না যে তুমি হিন্দু তাই তোমাকে আমি এটা করছি, একটা অজুহাত তৈরি হচ্ছে, কিন্তু মব মোটামুটি আসলে লুটপাট চালিয়েছে, এগুলো ঘটেছে। ডক্টর জাহিদ, সব মিলিয়ে অনেকেই ধারণা করছেন অনেক পরিকল্পিতভাবে সব কিছু করার চেষ্টা করা হচ্ছে, এবং রয়টার্সের যে প্রতিবেদনটি, এটি দেখে আমি একজন সাংবাদিক হিসাবে অবাক হয়েছি, কারণ আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটির বিশ্বস্ততার ব্যাপারে অনেকেরই ইতিবাচক মনোভাব পোষণ করে। রয়টার্স কি করে এই ধরনের নিউজ প্রকাশ করলো, এবং ভয়েস অব আমেরিকা সহ পৃথিবীর বড় বড় মিডিয়া কিন্তু এই নিউজটি রয়টার্সের সূত্র ধরে প্রকাশ করেছে, এবং তারা একটা উদ্ধৃতি দিয়েছিলেন, সেটি হলো যে মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের চট্টগ্রামের উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খান, প্রধান উপদেষ্টা প্রেস উইং কিন্তু এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। তারা স্পষ্ট বলেছে যে উনি এই ব্যাপারে কিছু বলেননি, পুলিশের বিবৃতি দিয়েছে, এবং তারা আরও উল্লেখ করেছেন যে রয়টার্স লিয়াকত আলী খানের সঙ্গে কথাই বলেননি। এমনকি তারা আরও স্পষ্ট করেছেন যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে লিয়াকত নামে 4 জন কনস্টেবল রয়েছে, তারাও কোনো সংবাদ সংস্থার সাথে কথা বলেনি। এরপরও যখন রয়টার এই সংবাদটি প্রকাশ করে, এর মানে এর পেছনে খুব বড় ধরনের খেলা রয়েছে, কোনো সন্দেহ নেই। এটা রয়টার্সের কেন্দ্রীয় জায়গা থেকে আমি বলবো সিদ্ধান্তটা হয়নি, কারণ প্রতিবাদ করার পর তারা এটাকে সঠিক করেছেন, এটা ভুলটাকে তারা চেঞ্জ করেছেন। তাহলে যিনি প্রতিবেদন করেছেন বা যিনি এটা ছাড় দিয়েছেন এডিটোরিয়াল লেভেলে, টপ না হলেও কেউ না কেউ তো জড়িত হয়েছেন অবশ্যই। সুতরাং সিরিয়াস। আমি অনেকদিন থেকে একটা কথা বলি, ভারতের সফট পাওয়ারকে আমাদের আসলে বুঝতে হবে। ভারতের সফট পাওয়ার কিন্তু খুব স্ট্রং। পৃথিবীর অনেক বড় বড় কোম্পানির সিইও, তাদের মানুষজন, আমেরিকার যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে, জার্নালিস্টদের মধ্যে সেখানে, এমনকি বাইডেন প্রশাসনে তো আছে, ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে তারা যাচ্ছেন। সব কিছু যদি আমরা একত্র করি তাহলে বুঝতে হবে যে ভারতের সফট পাওয়ার কাজ করছে, এবং ভারতের প্রত্যেকটা সফট পাওয়ারকে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশকে যে কোনোভাবে অস্থিতিশীল করে তোলার জন্য। আসলে যেটা হয়েছে, শেখ হাসিনার পতন যতটা না শেখ হাসিনার পতন, তার চেয়ে বেশি ভারতের পতন। কারণ দক্ষিণ এশিয়ায় মানে অত বিরাট পরাশক্তি মনে করে নিজকে, আমি তো অলরেডি রিজিওনাল পাওয়ার, আমি এবার গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার দিকে যাচ্ছি। মানে বাংলাদেশের মতো দেশ এই একটাই তার হাতে ছিল, দেখো এটা কিন্তু আমার পুরো কবজায় আছে। সেই দেশটা যখন পতন হলো, অন্য সবার কাছে সে হাসির পাত্র হয়েছে। সে এখন তার ইগো নিয়ে চেষ্টা করছে যেভাবেই হোক এই সরকারকে ডিস্টেবিলাইজ করে আমি কিছুটা হলেও শান্তি পাবো। যদি এগুলো কোনোটাই আসলে পরাশক্তির মতো কাজ না, পরাশক্তির ইগো থাকে না, ইগো থাকে স্টুপিডের, এটা স্টুপিডিটি। আপনি পরাজিত হয়েছেন, এই পলিসিটা পরাশক্তির খুব দ্রুত আপনি রিয়ালাইন করবেন। শেখ হাসিনা ঠিক আছে আমাকে সার্ভ করে চোখে রাখি, হ্যান্ড ওভার করলাম না, কিন্তু আমি দ্রুত ডক্টর ইউনূসকে অভিনন্দন জানাই, হত্যাকাণ্ডকে নিন্দা জানাই, এই যে আপরাইজিং করেছে তাদেরকে অভিনন্দন জানাই, খুব দ্রুত আমি চেষ্টা করব সব কিছু অর্জন করতে, কিন্তু সেসব না করে তারা এসব করছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের গল্প। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, আপনি সফট পাওয়ারের কথা বলেছেন। এটি যে কত পাওয়ারফুল আমরা অতীতে লক্ষ্য করেছি এবং এখনও লক্ষ্য করছি। আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল বলে আমার কখনোই মনে হয়নি। আপনার কি মনে হয়েছে কখনো? আমি একটু জেনারেলাইজ কম করে যদি বলি, রাদার যে দলটা ক্ষমতাচ্যুত হলো তারা আমার মনে হলো যে তুলনামূলকভাবে সফট পাওয়ার ব্যাপারটা বুঝতো। তারা তাদের বেশ কিছু সফট পাওয়ার তৈরি করেছিল তাদের ন্যারেটিভ নির্মাণের জন্য। কি কি ন্যারেটিভ সমাজে আনতে হবে, কাদেরকে দিয়ে আনতে হবে, কিভাবে আনতে হবে, তারা রাদার বুঝতে। এবং কেউ কেউ বলেন যে তাদের এই স্বৈরাচারী ব্যবস্থাটা দীর্ঘদিন টিকে থাকার পেছনে সফট পাওয়ারও খুব ভালোভাবে কাজ করে। আমি আসলে এখন যারা আছেন, হ্যাঁ, এখন আমি আপনার সাথে একমত যে এখন যারা আছেন তারা সফট পাওয়ারের গুরুত্ব অন্তত এতদিন পর্যন্ত খুব ভালোভাবে বুঝেছেন, এটা দাবি করা যাবে না। কিন্তু আমি সাম্প্রতিক সময়ে খেয়াল করছি দলগুলো সম্ভবত এই ব্যাপারটা ধরতে পেরেছেন এবং শেখ হাসিনার পতনের আগ থেকে তো বটেই, পরবর্তী পর্যায়ে এসে আমরা দেখছি যে তারা তাদের জায়গা থেকে তাদের এই সফট পাওয়ার ডেভেলপ করার চেষ্টা করছেন, তাদের ন্যারেটিভ মাঠে আনছেন এবং কাদেরকে দিয়ে কিভাবে করবেন সেই আয়োজন তারা করছেন। তবে খুব স্বাভাবিকভাবে যেটা হয় যে তারা খুব দীর্ঘদিন তো এই কাজটা গুরুত্ব দিয়ে করেননি, ফলে তাদের এখনও খুব এফিশিয়েন্টলি করে উঠতে পারছেন তা না। কিন্তু আমি গুরুত্ব বোঝার লক্ষণ দেখছি, সেটা যদি হয় তারা সামনের সময়ে এটা পেরে উঠবেন বলে আমি মনে করি। আসলে সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাম্প্রতিককালে উল্টো লক্ষ্য করা যাচ্ছে। খুব হালকা করে যে কথাটা বলা হয় ইদানিং, সেটি হলো যে পতিত সরকারের দোসররা এখন বাসায় বসে গেছেন এবং তারা সক্রিয় হয়েছেন সামাজিক গণমাধ্যমে। আর উল্টো দিকে যারা অতীতে সক্রিয় ছিলেন তারা এখন বাইরে চলে আসছেন। এটা গ্যাপ পড়ে গেছে। এটা খুব ভুলের ব্যাপার। মানে কেউ যদি মনে করেন যে আমার যেহেতু শেখ হাসিনার পতন হয়ে গেছে আমার আর ওখানে অ্যাক্টিভ থাকা লাগবে না, মানে একটা বিখ্যাত কথা আছে বিজ্ঞাপন নিয়ে বলা হতো, সেটা হচ্ছে একটা কোম্পানি যখন টপে উঠছে কেউ বলছে আপনি বিজ্ঞাপন কেন দিচ্ছেন, এটার জবাব স্যার রিচার্ড ব্র্যানসনের কথা। তো উনি বলছিলেন একটা প্লেন আকাশে উঠে যাওয়ার পর যে কারণে তুমি ইঞ্জিন বন্ধ করো না, আকাশে উঠে যাওয়ার পর কি তুমি ইঞ্জিন বন্ধ করে দাও না, ইঞ্জিন বন্ধ করলে কিন্তু এটা পড়ে যাবে। সো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজমে খুব বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে। এরপর আপনি যদি মনে করেন এবার পারপাস সাফট হয়েছে ওখান থেকে বেরিয়ে যাব, এটা খুব বড় ভুল হয়ে যাবে। ইঞ্জিন ক্রমাগত চালিয়ে যেতে হবে, কারণ ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে পাল্টে যায়, প্রতি মুহূর্তে তৈরি হয়। সো এগুলো কাউন্টার অ্যাক্ট করা খুবই জরুরি। যেমন আমি এই যে রয়টার্সের কথা বলছি, এখানে যে এরকম ডিসইনফরমেশন ছড়িয়েছে, বাংলাদেশ থেকে খুব সুন্দরভাবে এটাকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এই কাজগুলো তো ক্রমাগত করতে হবে। একটা অভ্যাসে পরিণত হয়েছে, পজিটিভ। একদম একদম। এবং এটা কেউ যে বলছি আপনি কখনো রিল্যাক্স থাকার সুযোগ নেই যে আমি খুব সেফ সিকিউর সময়ও আপনার বয়ান, আপনার এই সফট পাওয়ারগুলো ক্রমাগত মাঠে অ্যাক্টিভ রাখতে হবে। এখন আসলে যে সময়টা যাচ্ছে আসলে আরো বেশি অ্যাক্টিভ হওয়ার সময়, নিঃসন্দেহে। একদম। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আপনি জানেন যে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় তারা অংশ নিয়েছিলেন। এর জন্য তারা চট্টগ্রামে গিয়েছিলেন এবং সেখানে জানাজা শেষে সাংবাদিকের সঙ্গে তারা কথা বলেছেন এবং সেখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন এবং তারা কিছু স্পষ্ট করে কিছু কথা বলার চেষ্টা করেছেন। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আরেকটি কথা যেটা বলেছেন সেটি হলো যে ইসকনের নামে যেসব উগ্রপন্থী বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এসব অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এসব অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। ইসকন যে সংগঠনটা, এটা আসলে ঠিক এটা ধর্মীয় সংগঠন না বলে এটাকে একটা ধর্মভিত্তিক কালচারাল সংগঠন এভাবে তারা পোর্ট্রেই করতে চান। এটা আমেরিকাতে যখন তৈরি হয়েছিল তারা এভাবেই বলেছিলেন। তারা হিন্দু ধর্মকে ভিত্তি করে তাদের মতবাদ কালচারালি কন্টিনিউ করতে চান, এসব আছে। ইসকন নিয়ে বিতর্ক আছে, এটা একটা হিন্দুত্ববাদী সংগঠন, এই অভিযোগ আছে। কিছু কিছু দেশে, কিছু মুসলিম দেশ যেমন মালয়েশিয়া, ইরান, আফগানিস্তান, এসব জায়গায় ইসকন নিষিদ্ধ আছে। কোনো কোনো জায়গায় একটু সার্ভেলেন্সের মধ্যে থাকে। সো তাদের মধ্যে কিছু অভিযোগের জায়গা আছে। কিন্তু এই যে জনাব সার্জিস অভিযোগ করেছেন, আমরা কি নিশ্চিতভাবে জানি আমাদের জায়গা থেকে যে অবস্থানটা হওয়া দরকার? ইভেন তারও আগে আমি বলি, জনাব চিন্ময় তো যদি বহিষ্কৃত হয়ে থাকেন
তাকে কেন্দ্র করে যা যা ঘটেছে তার জন্য আবার ইসকনকে পুরোপুরি আমরা দায়ী করতে পারি কিনা, আমি প্রশ্নগুলো তুলে রাখলাম। আমি কোনোটাই সঠিক ভুল বলছি না, কিন্তু আমাদের তদন্ত করতে হবে, আমাদের বুঝতে পারতে হবে যে আমরা কি করছি। সেফার হতো, আমি আমার জায়গা থেকে বলবো, সেটা হচ্ছে আসলে ইসকন সংগঠনটা বাংলাদেশে আসলে কীভাবে ইনভলভড, কোন কোন জায়গায় কি করছে। যদিও বাংলাদেশে কিন্তু ইসকনকে টার্গেট করার ইতিহাস আছে। কিছুদিন আগে একটা মানে সাম্প্রতিক হামলা হয়েছিল নোয়াখালীতে, একটা ইসকন মন্দির ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মাঝে মাঝে এই ঘটনা ইসকনের ওপরে হয়েছে। সো সরকারের উচিত হবে একটা জেনুইন তদন্ত করা, তদন্ত করে তাদের সাংগঠনিকভাবে বাংলাদেশে কিছু করেছে কিনা, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো সংগঠনের একজন বর্তমান বা বহিষ্কৃত সদস্য কোনো খারাপ কাজ করে থাকতে পারেন, তার জন্য সংগঠনটাকে ব্লেম করা যাবে কিনা। সো সাংগঠনিকভাবে যদি তারা কিছু করে এবং সেটা যদি প্রমাণিত হয় তখন ব্যবস্থা নেওয়া যেতে পারে। আজকে এসে যখন হঠাৎ করে বলে ফেলছেন ওরাই করেছে, ওরাই এভাবে হত্যা করেছে, মানে এই যে হত্যাটা হলো এটার সাথেও ইসকন সাংগঠনিকভাবে জড়িত আছে কিনা, এই ইস্যুগুলো দেখা খুবই জরুরি। আমি সিরিয়াসলি মনে করি চিন্ময়ের যে ঘটনা, সেখানে যারা জড়িত হয়েছিল এর মধ্যে এজেন্ট ছিল কারো না কারো, 2-3 জন 5 জন 7 জন, আমরা ছবি দেখেছি, অল্প কিছু মানুষের একটা গ্রুপ ছিল, তারা এই কাজটা করেছে। এটার সাথে যদি ইসকন সাংগঠনিকভাবে জড়িত থাকে সেটা নিয়ে আলোচনা হতে পারে। ইভেন এই এজেন্টরা পার্শ্ববর্তী দেশের অ্যাসাইন্ড হতে পারে, নানান কিছু হতে পারে। ভিডিও দেখে কিন্তু 6 জনকে গ্রেফতারও করা হয়েছে এবং সেই তদন্ত হোক, তদন্ত হয়ে যদি আমরা সাংগঠনিকভাবে দেখি যে তাদের ইনভলভমেন্ট আছে তখন ব্যবস্থার কথা বলা যাবে। কিন্তু আমি মনে করি এই মুহূর্তটা খুবই উত্তেজনাকর সময়, পাল্টাপাল্টি কোনো অবস্থান যাতে নতুন করে অস্থিরতা তৈরি না করে সেটা দেখা দরকার। তবে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান দুটি দল বিএনপি এবং জামাত ইসলাম কিন্তু চমৎকার বিবৃতি দিয়েছেন এবং তারা বলেছেন ধৈর্য ধরার জন্য। একদম, এবং মানুষ ধৈর্য দেখিয়েছেন। মানে প্রত্যেকটা খারাপ পরীক্ষা যখন আপনার সামনে আসে ঝুঁকি থাকে, কিন্তু ওই পরীক্ষাটা যদি আপনি পাশ করেন আপনার কনফিডেন্স বেড়ে যাবে। গতকাল একটা মারাত্মক ভয়ঙ্কর কঠিন পরীক্ষা আমাদের সামনে এসে হাজির হয়েছিল। প্রত্যেকটা সেন্সিবল মানুষ তার তার জায়গা থেকে তার যতটুকু রিচ আছে, যিনি বিএনপি জামাতের বিরাট রিচ, মিডিয়াতে বলছেন যার ফেসবুকে 50 জন 30 জন 10 জন মানুষ দেখে, 10টা রিয়াকশান হয়, সে মানুষটাও বলেছেন প্লিজ সবাই শান্ত থাকুন, এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। খুব চমৎকারভাবে সেটা হলো। আমি খুবই আশাবাদী হচ্ছে এই বিষয়গুলোতে। এবং শুধু এটা না, আমার বিরাট ভুল ভেঙেছিল যে 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, সেই 3 দিনও তো আসলে সেই অর্থে কিছু হয়নি। সেই পুরনো কথা আবার আসবে। ওবায়দুল কাদের বলেছিলেন যে 5 লক্ষ লোক মারা যাবে ক্ষমতা থেকে সরে গেলে, সেটা হয়নি। সেটা তো 5 লক্ষ পলিটিক্যাল হিসাব। এদেশে তো চোর ডাকাত আছে, এই চোর ডাকাতরা চুরি ডাকাতি করে নাই। সব কিছু অরক্ষিত, ব্যাংক অরক্ষিত, স্বর্ণের দোকান অরক্ষিত। এমন মার্কেট নেই বাংলাদেশে যেখানে কয়েকশো সোনার দোকান আছে। ভেঙে নিয়ে গেলে কে কি করতো ওই সময়? সারপ্রাইজিংলি নাথিং হ্যাপেন্ড। প্রফেশনাল চোর ডাকাত ওই সময়টা চুরি ডাকাতি করে নাই। মন ভরিয়ে দেওয়ার মতো ব্যাপার। আরেকটা বিষয়, ইসলামপন্থী দল যাদেরকে কেউ কেউ একটু সমালোচনার দৃষ্টিতে দেখে, তারা কিন্তু এই বিষয়ে চমৎকার ইতিবাচক ভূমিকা রাখছে। চমৎকার ছিল। এবং শুধু এখন না, যখন হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে নানা রকম হামলার ঝুঁকি তৈরি হয়েছিল গতবার, মাদ্রাসার স্টুডেন্টরা, ইসলামপন্থী দলগুলো নিজেরা হিন্দুদের মন্দির বাড়িঘর সেই 3 দিন পাহারা দিয়েছেন। অসাধারণ ব্যাপার। ইন্ডিয়াতে ভাবাই যায় না। ইসকনের বিষয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে এই বিষয়ে হাইকোর্ট একটি রুল দিয়েছে, জানতে চেয়েছে আর কি। সংগঠন হিসাবে তারা কিছু করছে কিনা সেটার ব্যাপারে সরকার নিশ্চয়ই তদন্ত করবে, করে তারা হাইকোর্টকে জানাবে। কিন্তু তদন্ত ছাড়া, প্রমাণ ছাড়া আমরা যেহেতু বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, একটা আইনের শাসনের দেশ হিসেবে দেখতে চাই, আরবিট্রারিলি এই সংগঠন এটা করেছে, ওকে এটা করে দাও, এই ব্যাপারগুলো যেন না ঘটে। তদন্ত করা, এবং সরকার সেটা করছে বলে আমি আশা করি, বিশ্বাস করি। তবে ব্যক্তি চিন্ময় যে কোনো প্রবলেম করছিলেন এটা আমি মোটামুটি নিশ্চিত সরকার আমাদের চেয়ে বেশি জানে, কারণ এটা নিয়ে নানান রকম ব্যাকল্যাশ হবে। ভারত নানান রকমভাবে চাপ তৈরির চেষ্টা করবে, সরকার জেনেও কাজটা করেছে। সুতরাং উনি কোনো না কোনো রকম কোনো মেজর কনস্পিরেসির সাথে জড়িত, এটা ধারণা করা যায়। আদালত থেকে কিন্তু অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে। তিনি আরও জানিয়েছেন যে সাম্প্রতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়া শুরুও করেছে সরকার। আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখাও করেছেন এবং প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন এখন আমাদের জাতীয় ঐক্য দরকার। কোনো সন্দেহ নাই। আমরা একটা জিনিস খেয়াল করব, সাম্প্রতিক সময়ে আমাদের শেখ হাসিনা বিরোধী আন্দোলনে থাকা পক্ষগুলোর মধ্যে মতদ্বৈততা হয়েছিল। মতদ্বৈততা, দ্বিমত হওয়া গণতন্ত্রের পার্ট, কিন্তু এটা মনে হয় আরেকটু বেশি হয়ে যাচ্ছিল। মানে আমরা মাঝে মাঝে একটু কনফ্রন্টেশনাল হয়ে পড়ছিলাম, মুখোমুখি বিরোধী পর্যায়ে চলে যাচ্ছিলাম।
এটাই আসলে এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেখানে ষড়যন্ত্র সফল হয়। ষড়যন্ত্রের যদি বীজ হয়, সেই ফসল ফলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উর্বর ভূমি হচ্ছে মতৈক্য না থাকা, পরস্পরের মধ্যে ঝগড়া বিভেদ করা। সুতরাং তাই সেই পরিস্থিতিটা থেকে আমাদের উঠে আসতে হবে। আমি খেয়াল করেছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ক্লিয়ারলি বলেছেন আমরা সেটা করব, সেটা থাকব, এবং গতকাল থেকেও আসলে এই আলাপটাই হচ্ছিল। এবং এটা খুবই শুভ লক্ষণ যে একটা সরকার যখন সংকটে পড়ছে, চাপ ফিল করছেন কোনো না কোনো জায়গা থেকে, তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, তারাও তাকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। এমন না যে বিএনপি সরকারের বিরোধিতা করছে, কিন্তু যখন আবার ডাকা হয়, বসা হয়, এই সলিডারিটিটা, আমরা যে একসাথে আছি, এটা সবার সামনে কিন্তু প্রকাশিত হয়। এটার খুব বড় গুরুত্ব আছে, এটা আমার কাছে মনে হয়। আর আরেকটা জিনিস আমি একটু যোগ করব, এটা করলেও সবচেয়ে ভালো হবে। ডক্টর ইউনূস যদি হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ, সেটা কারা হবেন তারা সিলেক্ট করবেন, একেবারে এই যাদেরকে আমরা মনে করি ইনফ্লুয়েন্সড নেতা, তাদেরকে বাদ দিয়ে তাদের সাথেও যদি বসেন, এই মেসেজ তাদের দিক, সরকারের দিক থেকে দেয়া যে কিছু হিন্দু মানুষ একজন মুসলমানকে হত্যা করেছে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন এটা হিন্দু করেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষও এই রাষ্ট্রে তার অধিকার নিয়ে থাকবে, তাদের সাথে ওই কমিউনিকেশনটা দরকার। সো ইউনিটিটা। তবে একটা বিষয় খুব ইতিবাচক মনে হয়েছে আমার সব বিষয়ে, সেটি হলো যে যখন এই সরকার কোনো সংকটে পড়ছে, তখন ফেসিবাদ বিরোধী সকল শক্তি একদম হয়ে যাচ্ছে। আমরা এবার লক্ষ্য করেছি এবং 10 নভেম্বর লক্ষ্য করেছিলাম। একদম তাই হচ্ছে, খুবই চাওয়া। শুধু সেটাও না, ইভেন শেখ হাসিনা যখন একটা ফোন কল মাঠে ছাড়েন, তখনও দেখা যায় সবার আবার স্মৃতিটা মাথা চাড়া দেয়, সবাই তখন একসুরে কথা বলে। এটা সত্যিকার অর্থেই ঘটছে, এবং এটা খুবই শুভ লক্ষণ। কারণ দিনের শেষে আমাদের এই কথাটা আসলে ক্রমাগত নিজেদের, মানে এইসব ঘটনা না ঘটলেও ক্রমাগত মনে রাখতে হবে আমরা শেখ হাসিনার অধীনে ছিলাম, কেমন ছিলাম, কী অবস্থায় ছিলাম। সুতরাং এই লড়াই করে যে বিজয়টা অর্জন করেছি, সেটা আমাদের মধ্যকার কোনো বিভক্তি, কোনো সংঘাত যাতে সেই বিজয়টা নষ্ট না করে, এটা ক্রমাগত আমাদের আসলে বারবার বলতে হবে। আমাদের মধ্যে আসলে আমি মনে করি সরকারের দিক থেকে হোক, কোনো জায়গা থেকে হোক, এই ন্যারেটিভটা ক্রমাগত সামনে আনতে হবে যে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম, আমরা কেমন বাংলাদেশে ছিলাম এর আগে। এই সবগুলো যদি আসতে থাকে, আমাদের ঐক্যটা সুদৃঢ় থাকবে। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর জাহিদ, আধুনিক মালয়েশিয়ার রূপকার, ওই দেশের কিংবদন্তি নেতা মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সম্পর্কে একটা মন্তব্য করেছেন। কুয়ালালামপুরে একটি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে উনি অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি কিছু কথা বলেছেন যেগুলো আমাদের জন্য খুব ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক। উনি বলেছেন যে বাংলাদেশের জনগণ সাহসিকতার সাথে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার। এই সময়ে নতুন করে বিভক্তি এড়িয়ে ব্যক্তির দিকে না তাকিয়ে দেশের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে। উনি সব কিছুই বলে দিয়েছেন। এই কথাগুলো আমরা আমাদের দেশে বসে বহুবার বলছিলাম। মানে প্রত্যেকটা সংকটের পর প্রত্যেকটা সংকট সেটা শেষ একটা নতুন সম্ভাবনা নিয়ে আসে আমাদের সামনে। যেমন আমাদের ৭১-এর স্বাধীনতার পর আমাদের একটা সম্ভাবনা ছিল, আমরা সেই সম্ভাবনাটা নষ্ট করেছি শুধুমাত্র একজন ব্যক্তি শেখ মুজিবুর রহমানের স্বেচ্ছাচারিতার কারণে, তার মিসম্যানেজমেন্টের কারণে। উনি এই দেশের গড়ে ওঠার পেছনে, স্বাধীন হওয়ার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষ, কিন্তু এই দেশটা গড়ে তুলতে উনি পারেন নাই। এরপর একটা সম্ভাবনার কথা বলা হয় ৯১ সালে এরশাদ পতনের পর, যখন সবগুলো রাজনৈতিক দল একমত হয়ে একসাথে আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়েছিল এবং একটা রূপরেখা প্রণয়ন করেছিল, ৩ জোটের রূপরেখা, সেটাও শেষ পর্যন্ত কার্যকর হয়। সেই সুযোগটাও আমরা হারিয়েছি। এবার আরেকটা সুযোগ, আমরা জানি না, একটা জাতি কিন্তু খুব বেশি সুযোগ পায় না, মাঝে মাঝে এটা। শেখ হাসিনার পতন হয়েছে ১৫ বছরের মাথায় এসে,
16 বছরের মাথায়। অনেক দেশে তো 30, 35, 40, 45। ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া 47তম বছর ক্ষমতায় আছেন, 47তম, উনি এখনো ক্ষমতায় আছেন। সো ঘটতেও পারে। কম্বোডিয়াতে হুন সেন প্রায় 30 বছর ক্ষমতায় থেকে তার ছেলের হাতে দিয়ে গেছেন, আমাদের শেখ হাসিনা যেমন তার ছেলে বা মেয়ের কাছে দিয়ে যেতে চেয়েছিলেন। সো এই সুযোগটা আমরা আসলে হারানো ঠিক হবে না। এবং রাইটলি উনি যেটা বলেছেন, যেটা আমরা বলছি সবসময়, দ্বিমত থাকবে, কিন্তু কতটা বেসিক জায়গায় আসলে আমাদের একমত হওয়া, ওই জায়গাটা নিশ্চিত রেখে এই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে। বিভক্তি এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছে। বিভক্তি মানে আমরা দ্বিমত থাকবো, কিন্তু বিভক্তি হওয়া যাবে না, কনফ্রন্টেশনাল হওয়া যাবে না। আমরা একজনকে শত্রু জ্ঞান, আমি বহু জায়গায় দেখবো যে আন্দোলনের বিরোধী শক্তিদের একজনকে শত্রু বলে হাজির করার চেষ্টা করছেন। দ্যাটস ভেরি ব্যাড। আপনার সাথে দ্বিমত হতে পারে, তো দ্বিমত হতে পারে কোনো পয়েন্টে, কোনো একটা ইস্যুতে, সেটার মানে এই না যে উনি আসলে আপনার শত্রু হয়ে গেছেন, আপনি ওর দালাল হয়ে গেছেন, আগের ফ্যাসিবাদের দালাল হয়ে গেছেন, আপনি লুকিয়েছিলেন। এই চর্চাগুলো খুব ভয়ঙ্কর, এগুলো বন্ধ হতে হবে। আসলে ওই অনুষ্ঠানটি ছিল যে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীর মূলক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। সেখানে হামিদ আলবারও বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন। উনি বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশের পরিশ্রমী জনগণের প্রচেষ্টায় দেশটি সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। উনি সাম্প্রতিক ঘটনার কথা বলেছেন। উনি বলেছেন যে সাম্প্রতিক গণ অভ্যুত্থান বাংলাদেশের সামনে বিরল সুযোগ এসেছে পুনর্গঠনের। উনি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলছেন। আরেকটা কথা বলেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আসিয়ানে বাংলাদেশের যোগদানের করার বিষয়টি তারা পূর্ণ সমর্থন জানায়। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। আমরা খেয়াল করবো ডক্টর ইউনূস দায়িত্বে আসার পর থেকে একটা জিনিস রিপিটেডলি বলছেন, এটা নতুন কনসেপ্ট না, কিন্তু বাংলাদেশে এই আলাপটা কম হচ্ছিল। পৃথিবী এখন মাল্টিল্যাটারালিজমের দেশ, মানে আপনি একা চলবেন না, আপনি যত একত্রে থাকতে পারেন প্রত্যেকের বেনিফিট হয়। উনি এসে সার্ক পুনর্জীবনের কথা বলেছেন, মানে ভারত শুধু পাকিস্তানের সাথে সংঘাতের জন্য এটাকে অ্যাভয়েড করছে। এবং ডক্টর ইউনূস কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন, যদি ওকে নিয়ে সমস্যা ওকে বাদ দিয়ে আমরা করি, কিন্তু ভারত আসলে মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না, ওর সাথে সব বাইল্যাটারাল হবে যাতে সে তার মতো করে যাতা করতে পারে। এবং রাইটলি উনি এসে এবার আসিয়ানের মেম্বার হতে চেয়েছেন, মালয়েশিয়ার সাহায্য চেয়েছেন রিপিটেডলি। চমৎকার, আমরা মনে করি আমরা যদি এটার মেম্বার হতে পারি, আমাদের জন্য মালয়েশিয়া এখন আসিয়ানের সভাপতি, সামনে ইন্দোনেশিয়া হবে, ফলে যেটা হবে আমাদের প্রত্যেকের বেনিফিটেড হওয়ার সুযোগ হবে। এবং আমি মনে করি এটাই এখনকার সময়, মানে উনি রীতিমতো বলেছেন যে একটা সময় ইউরোপিয়ান ইউনিয়নের মতো হতে পারতো আমাদের সার্ক, একইভাবে আসিয়ানও হয়তো আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাবে। আমরা যদি এই সমৃদ্ধ দেশগুলোর সাথে এভাবে কানেক্টেড হতে পারি, এটা আমাদের সমৃদ্ধি অর্জন করার জন্য অসাধারণ টুল হিসেবে কাজ করবে। আমরা খুবই চাইবো অ্যাজ আর্লি অ্যাজ, এবং এটা হয়তো ভারতের উপরে চাপ তৈরি করবে যে তুমি সার্ক করছো না, কিন্তু আমি ওদিকে যাচ্ছি, সার্ক করলে তোমারই বেটার কিছু হতে পারতো। এই দুজনের বক্তব্যে কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট হয়েছে, তারা বাংলাদেশের ব্যাপারে সবকিছু খোঁজ খবর রাখেন, খুব ভালো মতো রাখছেন। ইয়াস, এবং মালয়েশিয়ার কথা আমি এই কারণে একটু উল্লেখ করব, বিশেষ করে মাহাতির মোহাম্মদেরও। উনি এই যাত্রা যখন ক্ষমতায় আসেন, মালয়েশিয়ার বিরুদ্ধেও লেগে গিয়েছিল ভারত। কাশ্মীরের আর্টিকেল 370 যখন নিষেধ বাতিল করা হয়, তাতে মুসলিমদের উপরে যখন অত্যাচার হয়, মালয়েশিয়া সমালোচনা করেছে। সে তার বিরুদ্ধে কোয়ার্সিভ, তার যে পাম তেল সে ইম্পোর্ট করবে না, ওখানে পেঁয়াজ বা আরও কি এক্সপোর্ট করতে ওগুলো করবে না, মালয়েশিয়া শক্ত থেকেছে। সো ভারত ভারতকে, এই মোদিকে ওরা খুব ভালো মতো চেনেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন বাসা থেকে বের হতেন, তখন আমরা ধরে নিতাম উনি হসপিটালে যাচ্ছেন, কিন্তু সর্বশেষ একটি ঘটনা ঘটেছে যে সেটি হয়নি, উনি সেনাকুঞ্জে গিয়েছিলেন। জি, এবং আপনি জানেন সেই অনুষ্ঠানে তিনি ছিলেন মধ্যমণি। গতকালকেও বাসার থেকে বের হয়েছিলেন এবং উনি গিয়েছিলেন মার্কিন দূতাবাসে আঙুলের ছাপ দিয়ে ভিসা প্রক্রিয়ার ব্যাপারে কাজ করার জন্য, এবং উনি সে কাজটি করেছেন এবং বাসায় ফিরেছেন। আপনি জানেন যে আগামী মাসের শুরুতে খালেদা জিয়ার ব্রিটেনে যাওয়ার কথা, এবং সেখান থেকে চিকিৎসার জন্য উনি হয় আমেরিকা অথবা জার্মানিতে যাবেন। এটা দেখে আমার খুব ভালো লাগছে, অবশেষে তিনি চিকিৎসা নিতে পারছেন। আমি একটু ওনার সম্পর্কে দুটো কথা একটু বলি। 18 সালের নির্বাচনের আগেই নাকি তার সাথে এক ধরনের ডিল করার চেষ্টা করা হয়েছিল, যদি আপনি আমাদেরকে এটা ছাড় দেন, আপনাকে এতগুলো সিট দেব, মুক্তি দেব, বাইরে যেতে দেব, ট্রিটমেন্ট নিতে দেব। সে ডিনাইড। এই নির্বাচনে তো বিএনপি নির্বাচনে গেলই না, এবারও সে একই ডিল দেওয়া হয়েছিল, কারণ শেখ হাসিনা চলে যাবেন তা তো আর উনি জানতেন না। উনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি ডিল নেবেন না। এবং ডাক্তার হওয়ার কারণে আমি বলছি, এইটুকু বুঝি আমি, ওনার যে লিভার সিরোসিস আছে এটা ওনার আয়ু অনেক কমিয়ে দিচ্ছে। 6 বছর আগে বেরোলে উনি ট্রিটমেন্ট নিয়ে যে জায়গায় যেতে পারতেন, এই দেরির কারণে কিন্তু আর অনেক কিছুই করা সম্ভব হবে না। সো উনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই ঝুঁকিগুলো নিয়েছেন, এই সিদ্ধান্তগুলো, এই আপোষহীন
চরিত্র দেখিয়েছেন। ওনার আপসীন চরিত্র 86 সালে নেয়ার কারণে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছিল, আমাদের গণতান্ত্রিক পুনরুদ্ধারে সাহায্য করেছে, এবারও তা করেছে। আমরা অনেকেই আসলে এই ব্যাপারটা এভাবে জানি না। উনি সুস্থ হয়ে উঠুন আমরা কামনা করি, উনি খুব দ্রুত ভালো হয়ে উঠুন। যখন উনি থাকবেনও না, প্রকৃতির নিয়ম একসময় থাকবেন না, ওনার এই সময়কার লড়াই আমাদের ইতিহাসে লেখা থাকবে। ডক্টর জাহিদ, আপনি আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।